ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে ডিএসসিসি 5 অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস যে পেপারটি রয়েছে, এই পেপার থেকে একটি প্রশ্ন আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন ও সম্প্রসারণ এই সম্পর্কে 20 নম্বরের অ্যান্সার নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আলোচনা শেষে উত্তরটি তুলে ধরবো তোমাদের সামনে। তো দেখো, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থা। তা আদি মধ্যযুগ সম্পর্কে আমরা জানি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আমরা বলি আদি মধ্যযুগ। আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল অগ্রহার ব্যবস্থা। অগ্রহার ব্যবস্থার আরেক নাম ছিল ব্রহ্মদেয় ব্যবস্থা। অর্থাৎ আদি মধ্যযুগের আগে থেকেই সেই প্রাচীনকালের শেষ দিকে সে গুপ্ত রাজারা ধর্মীয় পূর্ণতা লাভের উদ্দেশ্যে ব্রাহ্মণ, মন্দির, মঠকে তারা অনেকটা করে জমি দান করতেন। এই ব্যবস্থাকে বলা হয় অগ্রহার ব্যবস্থা। পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই প্রথা ছড়িয়ে পড়ে। বাংলাদেশের পাল সাম্রাজ্যে, দক্ষিণ ভারতের সাতবাহন বা পল্লব রাজাদের আমলে, চোল রাজাদের আমলে, বাকাটকদের আমলে এই অগ্রহার বা ব্রহ্মদেয় ব্যবস্থা রমরমা বৃদ্ধি পায়। ডক্টর রামশরণ শর্মা তার আদি মধ্যযুগের ভারতীয় সমাজ অর্থনীতির গ্রন্থে বলছেন, এই অগ্রহার ব্যবস্থার সূত্র ধরেই ভারতে সামন্ততন্ত্রের আবির্ভাব ঘটে, অর্থাৎ জমিদারি প্রথা। কিভাবে হয়েছিল? কারণ যে ব্রাহ্মণ জমিটা লাভ করলেন, হয়তো কোনো একজন ব্রাহ্মণকে 100 বিঘা জমি তাকে দেওয়া হলো, বা হয়তো 100টি গ্রাম তাকে দান করে দেওয়া হলো। ওই 100 গ্রামের মালিক হলেন ওই ব্রাহ্মণ। তিনি ওই নিষ্কর জমি লাভ করেছিলেন। এই জমির জন্য রাজাকে কোনো রকম কর দিতে হতো না। এই 100টি গ্রামের মালিক হয়ে গেলেন ওই ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন ওই স্থানীয় কৃষকদেরকে দিয়ে ওই 100 গ্রামের জমি চাষবাস করতেন এবং ওই 100 গ্রামের দণ্ড মুন্ডের কর্তা হয়ে বসেন ওই ব্রাহ্মণ। এইভাবে ওই অঞ্চলের জমিদারিতে পরিণত হন এই ব্রাহ্মণ, যিনি পরবর্তীতে সামন্ত প্রভুতে পরিণত হচ্ছেন। তো এইভাবে সামন্ততন্ত্রের আবির্ভাব ঘটে এই অগ্রহার প্রথা বা ভূমিদান প্রথার ফলে। ডক্টর রামশরণ শর্মা বলছেন যে আদি মধ্যযুগে রাজনৈতিক কারণে ছোট ছোট রাজ্যগুলো বড় বড় রাজ্যে পরিণত হয়। এই বড় বড় রাজ্যের রাজারা একটা শক্তিশালী সেনাবাহিনী তৈরি করেছিলেন এবং একটা বড় রাজ্য পরিচালনা করতে গেলে তাদের অর্থনৈতিক শক্তিরও প্রয়োজন ছিল। এই উদ্দেশ্যে তারা কৃষি কাজের উপরে বা কৃষি উৎপাদনের দিকে তারা নজর দিয়েছিলেন। ছোট রাজ্য বড় রাজ্যে পরিণত করতে গেলে কৃষি অর্থনীতিকে যাতে মজবুত করে গড়াতে হয়, তার জন্য শাসকরা কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ অনুভব করেছিলেন এই আদি মধ্যযুগে। যদিও হরবংশ মুখিয়া বলছেন যে সামাজিক ঐক্যের অভাব এই আদি মধ্যযুগে কৃষি উৎপাদন বৃদ্ধি করেনি, কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করছেন রামশরণ শর্মা তার আদি মধ্যযুগীয় ভারতের অর্থনৈতিক ইতিহাস গ্রন্থে। তিনি বলছেন যে এই সময় ছোট রাজ্য বড় রাজ্যে পরিণত হয় এবং বড় এই শাসকরা সেনাবাহিনী বা অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার জন্য তারা কৃষি উৎপাদনের দিকে নজর দিয়েছিলেন এবং আদি মধ্যযুগে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। রামশরণ শর্মা বলছেন যে আদি মধ্যযুগ ছিল কৃষির সম্প্রসারণের যুগ, অর্থাৎ আগে যে অবস্থায় কৃষি ছিল তার থেকে এই যুগে কৃষি আরো বেশি সম্প্রসারিত হয়, আরো বেড়ে যায়। তার কারণ অগ্রহার যে ব্যবস্থা বা ব্রহ্মদেয় ব্যবস্থা, এই ব্যবস্থায় সাধারণত জমি দেওয়া হতো অনাবাদি জমি, অর্থাৎ যে জমি উর্বর নয়, পাথুরে জমি বা জঙ্গলে ভর্তি একটা জমি, বা সেই জঙ্গলে হয়তো হিংস্র পশুর বাস রয়েছে, এমন জমি কিন্তু দান করা হতো। অনেক রাজবংশে তো এটাই নিয়ম নীতি ছিল যে পতিত অনাবাদি জমিকেই দান করতে হবে, উর্বর জমি নয়। ফলে কি হতো, বিভিন্ন ব্রাহ্মণকে যখন এই অনাবাদি জমি দান করা হতো, ব্রাহ্মণ এই জমি নিষ্কর হিসাবে পেতেন। তখন তিনি সেই জমিতে যাতে চাষবাস করা যায় তার ব্যবস্থা করেন, তার উদ্যোগ নিতেন। তিনি কি করতেন, স্থানীয় মানুষদেরকে কাজে লাগাতেন কৃষি শ্রমিক হিসেবে কাজে লাগিয়ে তাদের দিয়ে হল কর্ষণ করতেন। হল কর্ষণ মানে জমি চাষ করা। কারণ ব্রাহ্মণরা নিজেরা কিন্তু হল কর্ষণ করতে
পারবেন না। জাতিগত বিচারে তাদের পেশা কিন্তু হল কর্ষণের বা চাষের পেশা নয়, তাই জন্য ব্রাহ্মণের বাধা ছিল। ব্রাহ্মণ তখন স্থানীয় কৃষকদেরকে নিয়ে এই হল কর্ষণ অর্থাৎ মাটি কর্ষণ করে জমিকে চাষের উপযোগী করে গড়ে তুলতেন। এছাড়া জঙ্গল পরিষ্কার করতেন ভারী লোহার অস্ত্র দিয়ে, জঙ্গল সাফ করে অনাবাদি পতিত জমিকে উদ্ধার করে আবাদি জমিতে পরিণত করতেন এই সমস্ত দান গ্রহীতা। ফলে এই যে অগ্রহার ব্যবস্থা বা ব্রহ্মদেহ ব্যবস্থায় অনাবাদি জমি তাদেরকে দান করা হলেও এই জমি কিন্তু পরবর্তীতে আবাদি জমিতে পরিণত হয়। ফলে এই যে ভূমিদান প্রথা বা অগ্রহার প্রথা, এর মধ্যে দিয়ে কৃষির চরিত্র পাল্টে যাচ্ছে। আগে যে অনাবাদি জমি ছিল সেই জমি এখন আবাদি জমিতে পরিণত হচ্ছে। যখনই আবাদি জমিতে পরিণত হচ্ছে তখন কিন্তু চাষবাস বেড়ে যাচ্ছে, কৃষি উৎপাদন বেড়ে যাচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অগ্রহার প্রথার ভিতর দিয়েই আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ঘটছে, এমনটাই কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক এই বিষয়টা বলছেন। এছাড়া দেখো, কৃষি উৎপাদন বাড়াতে গেলে জলসেচের ব্যাপক প্রয়োজন। জলসেচ, এই জলসেচ ব্যবস্থায় এক একটা অঞ্চলে এক এক রকম ছিল এবং এই সময় জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটে। আমরা কাশ্মীরের কথা যদি বলি, কাশ্মীরের কবি কলহন লিখেছিলেন রাজতরঙ্গিনী। এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে কাশ্মীরের রাজা অবন্তী বর্মন তিনি বিতস্তা নদীতে সূর্য নামক এক প্রযুক্তিবিদের সাহায্যে এই বিতস্তা নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করেছিলেন। কারণ বিতস্তা নদীর খামখেয়ালি পনাতে কাশ্মীরে বন্যা হতো। এই বন্যা ঠেকাতে রাজা অবন্তী বর্মন সূর্য নামক এক ইঞ্জিনিয়ারকে দিয়ে বিতস্তা নদীর গতিপথ পরিবর্তন করেন এবং কাশ্মীরকে এই বন্যার হাত থেকে রক্ষা করেন। এছাড়া আরও অন্যান্য অনেক পদ্ধতিতে কাশ্মীরে কিন্তু জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটানো হয়। বাংলাদেশে পাল যুগে আমরা দেখব যে রামপাল, যার সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী, তার রামচরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে রামপাল দিনাজপুর অঞ্চলে বা রাঢ় বাংলায় অসংখ্য দিঘি খনন করেছিলেন জলসেচের করার জন্য কৃষি ক্ষেত্রে, যাকে যেমন আমরা বলতে পারি বল্লাল দিঘি। তো এরকম অনেক দিঘি কিন্তু পাল যুগে তৈরি হয়। এই দিঘিগুলো তৈরি হয়েছিল মূলত ওই স্থানীয় স্তরে কৃষি কাজকে সজীব রাখার জন্য। এছাড়া আমরা যদি রাজস্থান গুজরাট অঞ্চলে দেখি, এটা দেখবো আদি মধ্যযুগে এই অঞ্চলে এক ধরনের গভীর কূপ খনন করা হয়। কূপ, যে কূপের জল উত্তোলন করে সেই জল কৃষিকাজে লাগানো বা ব্যবহার করা হতো। রাজস্থান ও গুজরাটের এই গভীর কূপকে বলা হয় বাপি। তাই বাপি নামক এই কূপ খনন করে রাজস্থান গুজরাটের কৃষি ক্ষেত্রে জল সরবরাহ করা হয়েছিল। এছাড়া অর্ঘট্ট বলে একটি পদ্ধতির কথা কিন্তু এখানে ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই গ্রন্থে উল্লেখ করছেন। অর্ঘট্ট পদ্ধতি, এই পদ্ধতিটা ছিল একটা বড় গোল চাকা যার গায়ে ছোট ছোট ঘট বা ঘটি লাগানো ছিল। এই ঘটিতে করে যখন ওই চাকাটা একটা জলের মধ্যে বসানো হতো বা একটা কূপের মধ্যে, তখন ওই ঘটিতে করে করে জল নিচ থেকে উপরে এনে একটা ড্রেনের মধ্যে ফেলা হতো। সেই ড্রেনে করে জলটা জমিতে নিয়ে যাওয়া হতো। এই সিস্টেমটাকে বলা হয় অর্ঘট্ট পদ্ধতি। এর এক এক জায়গায় এক এক রকম নাম ছিল, যেমন একে উদক যন্ত্র বলা হয়। বাংলাদেশেও এই পদ্ধতি ছিল, উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই অর্ঘট্ট পদ্ধতি ছিল। ডক্টর রণবীর চক্রবর্তী একে বলছেন পার্সিয়ান হুইল। পারস্য দেশ থেকে এই প্রযুক্তি আরব বণিকদের হাত ধরে ভারতবর্ষে আসে। আমরা দেখব যে আদি মধ্যযুগে সমগ্র ভারতবর্ষে জলসেচ ব্যবস্থার ক্ষেত্রে এক অভিনব পদ্ধতি ছিল এই অর্ঘট্ট পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে জলসেচ সরবরাহ করে কৃষি ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ করা হয়েছিল এবং কৃষি আগের তুলনায়, অর্থাৎ প্রাচীন ভারতের সাথে যদি আমরা কম্পেয়ার করি, আগের তুলনায় অনেকটা বিবর্তিত হয়েছিল এবং এই বিবর্তনের চরিত্রটা ছিল সম্প্রসারণের চরিত্র ডক্টর রামশরণ শর্মার বক্তব্য অনুযায়ী। কারণ এই যুগে
অগ্রহার প্রথার ফলে চাষবাস বেড়ে গিয়েছিল, অনাবাদি জমি আবাদি জমিতে পরিণত হয়, কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটে। এছাড়া বিভিন্ন রকম কৃষি প্রযুক্তি, যেমন হচ্ছে যন্ত্রপাতি, কৃষির যন্ত্রপাতি এই সময় তৈরি হয়, নিত্য নতুন যন্ত্রপাতি, যেমন এই সময় কাঠের লাঙল দিয়েও কিন্তু চাষবাস শুরু হয়। এবং এই লাঙল, ডক্টর রণবীর চক্রবর্তী বলছেন যে এই লাঙল ছিল অনেক ভারী, কাঠ দিয়ে নির্মিত লোহার ফলাযুক্ত এই বড় লাঙল চাষের ক্ষেত্রে অনেক উপযোগী ছিল, অনেকটা গভীরে মাটি খনন করতে পারতো এই কাঠের লাঙল। তো এই রকম কাঠের লাঙল ছাড়াও কোদাল, কাস্তে, আরও কিছু চাষের সরঞ্জাম এই সময় কিন্তু এর আবির্ভাব ঘটে এবং এগুলো চাষের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। এছাড়া যে জৈব সার আমরা জানি, সেই জৈব সারেরও প্রয়োগ ঘটে কৃষিক্ষেত্রে কীটনাশক হিসেবে। সার্বিকভাবে দেখতে গেলে আদি মধ্যযুগে কৃষিক্ষেত্রে এর অগ্রগতি ঘটে। কৃষির যে সমস্ত বাধা বিপত্তিগুলো এর আগে ছিল সেগুলো অপসারিত হয়, নিত্য নতুন কৃষি প্রযুক্তির আবির্ভাব ঘটে, জলসেচ ব্যবস্থা অনেক উন্নত হয় আগের তুলনায়। এইভাবে দেখা যায় যে আদি মধ্যযুগে কৃষিক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ ঘটে এবং তার ফলে কি হয়, বিভিন্ন নিত্য নতুন ভ্যারাইটিস যে শাকসবজি বা ভ্যারাইটিস যে ফসল, সেই ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। বাংলাদেশে পান সুপারি থেকে শুরু করে, পানের বরজ থেকে শুরু করে মশলা চাষ, বিভিন্ন জিনিসের চাষবাস কিন্তু শুরু হয়। এই আদি মধ্যযুগেই একমাত্র আমরা দেখব যে আগের তুলনায়, আগের যুগের সাথে যদি আমরা তুলনা করি, এই যুগে অনেক নতুন নতুন ফসলের আবির্ভাব ঘটেছিল। তো এটা কখন হয়? এটা হয় যখন কৃষির সম্প্রসারণ ঘটে। ইবন বতুতা থেকে শুরু করে ফাহিয়েন, মা হুয়ান থেকে শুরু করে যত বিদেশি পর্যটক বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষে এসেছেন আদি মধ্যযুগে, যেমন আরবীয় বণিকরাও এখানে এসেছিলেন, সুলেমান আল ইদ্রিসি, আল মাসুদি, এনাদের লেখাতেও কিন্তু আদি মধ্যযুগের এই কৃষির ক্ষেত্রে এই যে ব্যাপক অগ্রগতি, কৃষির প্রযুক্তির অগ্রগতি, জলসেচের অগ্রগতি, শাসকের দৃষ্টিভঙ্গির অগ্রগতি, দান গ্রহীতা ব্রাহ্মণের দৃষ্টিভঙ্গির অগ্রগতি, এরকম বিভিন্ন কারণের সমাহারে দেখা যায় যে আদি মধ্যযুগে কিন্তু কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ঘটেছে। বিভিন্ন পর্যটক, বিভিন্ন ঐতিহাসিকের লেখায় আমরা এই জিনিসটা বারে বারে পাই। এছাড়া সেই সময়কার যত সাহিত্যিক উপাদান, সেই উপাদানগুলিতে আমরা এই কৃষি ব্যবস্থার সম্প্রসারণের ইঙ্গিত পাই। যেমন কৃষি পরাশর বলে যে গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থে আমরা অনেক প্রকারের ফসলের একটা তালিকা কিন্তু পাই, যেটা কিন্তু এর আগে আমরা কখনো পাইনি। এই যুগেই আমরা পাচ্ছি অনেক ভ্যারাইটিস ফসলের উৎপাদন। তো এই কারণে আমরা বলা হয় যে আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ ঘটেছিল এবং তার পিছনে ছিল একাধিক কারণ। তো এই ছিল মূল বিষয়বস্তু। এর যে 20 নম্বরের অ্যান্সার 1000 ওয়ার্ডে অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি ডিএসসিসি 5, 20 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে ভারতে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ও বিবর্তন। প্রাচীন ও আদি মধ্য ভারতের কৃষি ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হল ভূমিদান প্রথা। কৃষি অর্থনীতির সঙ্গে এটি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। অগ্রহার বলতে বোঝায় কোনো মন্দির বা ধর্মস্থান এবং ব্রাহ্মণ বা পুরোহিতদের নিষ্কর ভূমি বা গ্রাম দানকে। এর উপর ভিত্তি করে আদি মধ্যযুগে কৃষি অর্থনীতির বিস্তার, কৃষকের অবস্থান এবং মধ্যস্বত্বভোগী ভূস্বামী শ্রেণীর আবির্ভাব প্রভৃতি বিষয়গুলি বিচার বিশ্লেষণ করেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর রাম শরণ শর্মা। ডক্টর হরবংশ মুখিয়া মনে করেন ঐক্যবদ্ধ সামাজিক উদ্যমের অভাব আদি মধ্যযুগে কৃষি উৎপাদনের উপায়, পদ্ধতি ও সম্পর্কের পরিবর্তন রুদ্ধ করেছিল। কিন্তু অধ্যাপক শর্মার মতে নানা কারণে এই যুগটি নিঃসন্দেহে ব্যাপক উৎপাদন ও কৃষি সম্প্রসারণের কাল ছিল। তার মতে এই সময়ে ছোট ছোট রাজ্যগুলি বৃহৎ রাষ্ট্রে উন্নীত হওয়ার চেতনা সক্রিয় ছিল। এজন্য প্রয়োজন ছিল একটি শক্ত কৃষি ভিত্তি। নিশ্চিত কৃষি আয় থেকে রাষ্ট্র তার কর্মী গোষ্ঠীকে ও সেনাদের প্রতিপালন করতে পারবে, এই চেতনা কৃষি সম্প্রসারণের প্রেরণা দিয়েছিল। একই সময়ে ক্ষয়িষ্ণু শহরগুলি থেকে ব্রাহ্মণ সহ প্রতিপত্তিশালী লোকেরা গ্রাম অঞ্চলে পরিযান করত। এরা শাসকের কাছ থেকে জমি নিয়ে সেখানে উন্নততর প্রণালীতে কৃষি উৎপাদনে মনোযোগী হন। স্বভাবতই কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। অগ্রহার দান ব্যবস্থা
আপাতভাবে কৃষি সম্প্রসারণের সহায়ক ছিল একথা অধিকাংশ পণ্ডিত সমর্থন করেন। চীনা পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণ সেকালে ভারতে ক্রমবর্ধমান কৃষিকর্মের সাক্ষ্য দেয়। সপ্তম শতকের প্রথমার্ধে এই বৌদ্ধ পণ্ডিত ভারতে আসেন এবং উত্তর ভারতের প্রায় সকল গুরুত্বপূর্ণ শহর ও গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিভ্রমণ করেন। তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষকে কৃষিকার্যের সাথে যুক্ত থাকতে দেখেন এবং ব্যাপক হারে কৃষি নির্ভর অর্থনীতির অস্তিত্ব লক্ষ্য করেন। তার বিবরণ থেকে অনুমান করা যায় যে তখন ভারতে স্বচ্ছন্দ কৃষি উৎপাদনের ধারা বহমান ছিল। ধান, আখ, তুলা, তিল, সরিষা, নীল, শন ইত্যাদি খাদ্যশস্য ও অর্থকরী ফসল উৎপাদন করা হতো। সম্ভবত নতুন ভূমিদান ব্যবস্থা অগ্রহার সপ্তম থেকে অষ্টম শতকে ভারতে কৃষি সম্প্রসারণের প্রেক্ষাপট তৈরি করেছিল। প্যারা করে গুপ্ত পরবর্তী সময়ে তাম্রশাসন জারি করে জমি হস্তান্তরের ঘটনা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। রাজা স্বয়ং যেমন দান করতেন, তেমনি ধনী ব্যক্তিরাও রাজার কাছে জমি ক্রয় করে ধর্মীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভূখণ্ড দান করতেন। এই সকল জমির বেশিরভাগই ছিল পতিত ও অনাবাদী। সাতবাহন গুপ্ত বাকাটকদের রাজ্যে পতিত জমি অগ্রহার বা নিষ্কর দান হিসেবে দান করার রেওয়াজ ছিল। পরবর্তীকালে এই ধারা অব্যাহত ছিল। অন্তত উত্তর ও পূর্ব ভারতে অনাবাদী জমি অগ্রহার হিসেবে দান করা হতো। সপ্তম শতকে প্রাচীন শ্রীহট্টের এক সামন্ত প্রায় 200 ব্রাহ্মণকে ভূমিদান করেন। টিপেরা তাম্রশাসন আনুমানিক 665 খ্রিস্টাব্দ। বারবার বলা হয়েছে যে দান করা জমি হিংস্র পশুতে ভরা গভীর অরণ্যে অবস্থিত। সপ্তম শতকের মেদিনীপুর লেক থেকে জানা যায় যে দণ্ডভুক্তি অঞ্চলের বহু অনাবাদী জমিকে ব্রাহ্মণ শাসন গ্রামে রূপান্তরিত করা হয়। এইভাবে অষ্টম শতকে সামন্ত মুরুন্ডুনাথ ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত স্বামী মন্দির নির্মাণের জন্য একটি জলাট ভূখণ্ড বা জলা ও জঙ্গলে পরিপূর্ণ ভূমি দান করেছিলেন। এই সকল অনাবাদী জমিকে দানগ্রহীতারা আবাদী জমিতে রূপান্তরিত করেন। ফলে অঙ্কশাস্ত্রের সাধারণ নিয়মেই দেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধি পায়। তৎকালীন নিয়ম অনুসারে ব্রাহ্মণ, পুরোহিত বা ধর্মীয় ব্যক্তিরা দৈহিক শ্রম এবং বিশেষ করে হল কর্ষণ জাতীয় কর্মে লিপ্ত হতেন না। ফলে এই কৃষি কার্যে তারা কৃষক নিয়োগ করতেন। ফলে কৃষি উৎপাদনে কাঙ্ক্ষিত দক্ষতার অভাব ঘটত না। উন্নত কৃষি উৎপাদনের প্রমাণ হিসেবে সেকালে বড় লাঙলের ব্যবহার ছিল বলে জানা যায়। বিগ্রহরাজের হর্ষ লেখতে 975 খ্রিস্টাব্দ বৃহৎ হল বা বড় লাঙলের কথা বলা হয়েছে। রণবীর চক্রবর্তী মঙ্খ কোষ গ্রন্থের ভিত্তিতে লিখেছেন যে সেকালে কাঠের তৈরি লাঙল ব্যবহার করা হতো, যা গভীর গর্ত করতে সক্ষম। উন্নত কৃষি উৎপাদনের একটি আবশ্যিক শর্ত হলো জলসেচের সুবন্দোবস্ত। বিশেষত অরণ্য অঞ্চলে বা উঁচু পতিত জমিতে চাষের ক্ষেত্রে সেচের ব্যবস্থা ছিল খুবই আবশ্যিক। আদি মধ্যযুগের প্রথমার্ধে সেচ ব্যবস্থার দিকেও যে নজর দেওয়া হয়েছিল সমকালীন লেখতে তার প্রমাণ পাওয়া যায়। কলহনের রাজতরঙ্গিনী থেকে জানা যায় যে কাশ্মীরের কৃষি উৎপাদন বিতস্তা নদীর খামখেয়ালিপনার জন্য ব্যাহত হতো। বিতস্তার জলস্ফীতি বহুবার কৃষি জমিকে প্লাবিত করে বিপর্যয় ডেকে এনেছে। শেষ পর্যন্ত কাশ্মীরের রাজা অবন্তী বর্মনের 836 থেকে 55 উদ্যোগে সূর্য নামক জনৈক প্রযুক্তিবিদ বিতস্তা নদের গতিপথ পরিবর্তন করে কাশ্মীরের কৃষি উৎপাদনে অনিশ্চয়তার অবসান ঘটান। একই সঙ্গে জলসেচের ব্যবস্থা করেও কৃষি অর্থনীতিকে সবল করার উদ্যোগ নেওয়া হয়। এই কাজে রাজকীয় উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা যেমন ছিল, তেমনি ব্যক্তিগত উদ্যোগেরও অভাব ছিল না। সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থে উল্লেখ আছে যে রাজা রামপাল বরেন্দ্র অঞ্চলে এক বিশাল দিঘি খনন করে জলসেচের বন্দোবস্ত করেছিলেন। চোলদের লেখাতেও অনুরূপ জলাশয় নির্মাণে জনগণের উদ্যোগের কথা উল্লেখ আছে। চোল আমলের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সাথে জলসেচ ব্যবস্থার পরিচালনাতেও মিল দেখা যায়। এখানে সেচ ব্যবস্থার পরিকল্পনা, রূপায়ণ ও রক্ষণাবেক্ষণের কাজে নির্বাচিত প্রতিনিধি সভাগুলি প্রধান ভূমিকা পালন করত। রামশরণ শর্মা গুজরাট ও রাজস্থান অঞ্চলে বাপি নামক এক ধরনের গভীর কূপ খননের কথা বলেছেন। ভূপ্রকৃতিগত কারণে এই সকল অঞ্চলে সেচ খাল খনন করা সহজসাধ্য ছিল না। পরিবর্তে বাপি নামক গভীর কূপ জমিতে সেচের কাজে বেশি উপযোগী ছিল।
জল উত্তোলনের জন্য সেকালে অর্ঘট্ট নামক যন্ত্রের উল্লেখ ডক্টর রামশরণ শর্মা, রমিলা থাপার, হেমচন্দ্র চৌধুরী প্রমুখের গ্রন্থে পাওয়া যায়। হলায়ুথের অভিধান রত্নমালা গ্রন্থে অনুরূপ এক সেচ যন্ত্রকেই উদ্ঘাটক বলা হয়েছে। একটি চক্রাকার কাঠামোর গায়ে অনেকগুলি ঘটি জাতীয় পাত্র লাগিয়ে নিচু থেকে জল উত্তোলন করা যেত। রাজস্থানের মান্দরের দুটি ভাস্কর্যে এই জাতীয় যন্ত্রের প্রতিকৃতি দেখা যায়। রণবীর চক্রবর্তীর মতে অনেকেই এই সেচ যন্ত্রটিকে পার্সিয়ান হুইল বলে মনে করেন, কিন্তু ডক্টর ইরফান হাবিবের গবেষণার ভিত্তিতে ডক্টর চক্রবর্তী বলেছেন পার্সিয়ান হুইল যন্ত্রটি ভারতীয় অর্ঘট্টের তুলনায় অনেক উন্নত, জটিল ও বেশি কার্যকরী। চতুর্দশ শতকে ইবন বতুতা বাংলাদেশে পর্যটনকালে পূর্ব বাংলা থেকে আসামের দিকে যাওয়ার সময় নদী থেকে জল তোলার জন্য এক ধরনের চক্রাকার যন্ত্র দেখেছিলেন। সম্ভবত এটি অর্ঘট্ট জাতীয় কোনো যন্ত্র ছিল। সপ্তম শতক ও পরবর্তীকালে রচিত বিভিন্ন গ্রন্থ লেখ থেকে সেকালের উন্নত কৃষি উৎপাদনের কথা প্রমাণিত হয়। সমকালে রচিত কয়েকটি কৃষি বিষয়ক গ্রন্থ হলো কৃষি পরাশর, শূন্য পুরাণ, মঙ্খকোষ প্রভৃতি। এই সকল গ্রন্থে তৎকালীন কৃষি প্রণালী, উৎপাদিত পণ্যাদি, সেচ ব্যবস্থা ইত্যাদির বিবরণ লিপিবদ্ধ আছে। এমন গ্রন্থের প্রণয়ন প্রবণতা কৃষিকার্যের প্রতি সমকালীন সমাজের অনুরাগের পরিচয় বহন করে। বিভিন্ন লেখমালাগুলিতে যথেষ্ট গুরুত্বের সাথে কৃষি বিষয়ক তথ্যাদি লিপিবদ্ধ করেছে। 975 খ্রিস্টাব্দের বিলহরি লেখতে শাক ও বেগুন চাষের উল্লেখ পাওয়া যায়। দক্ষিণ ভারত, কোঙ্কণ উপকূল, আসাম ও বাংলাদেশের নারকেল ও সুপারি উৎপাদন হতো। দক্ষিণ ভারতে ব্যাপক পানের চাষ হতো। আদি মধ্যযুগে বাংলার একটি লেখতে বার্জিক শব্দটির উল্লেখ আছে। অধ্যাপক দীনেশ চন্দ্র সরকার বার্জিক শব্দটিকে পান চাষের ক্ষেত্র বরজ এর সাথে অভিন্ন বলে মত প্রকাশ করেছেন। সুস্বাদু মশলার উৎপাদক হিসেবে ভারতের নাম বিশ্বখ্যাত। আদি মধ্য ও লেখমালা থেকে সেকালে মশলা চাষের বিবরণ পাওয়া যায়। দ্বাদশ শতকে উৎকীর্ণ গুজরাটের একটি লেখতে কর্পূর, হিং, জায়ফল, জৈত্রী, খেজুর ইত্যাদি চাষের কথা উল্লেখ আছে। সম্ভবত মরিচ গুজরাটের চাষ হতো না। মরিচ উৎপাদনে মালাবার উপকূল অঞ্চলের একাধিপত্যের কথা স্থানীয় লেখমালা এবং চৈনিক ও আরবি পর্যটকদের বর্ণনা থেকে জানা যায়। রাজ তরঙ্গিনীতে কাশ্মীরে জাফরান চাষের উল্লেখ পাওয়া যায়। কার্পাস ও তৈল উৎপাদনের ক্ষেত্রেও আদি মধ্যযুগের দক্ষতা প্রমাণিত। অধ্যাপক রণবীর চক্রবর্তীর মতে গুজরাট ও দাক্ষিণাত্যে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ ছিল, কারণ ওই অঞ্চলে কৃষ্ণ মৃত্তিকার অস্তিত্ব ছিল। জনৈক চীনা রাজকর্মচারী চৌজুকুয়া তার চুফানচি গ্রন্থে 1225 খ্রিস্টাব্দ লিখেছেন যে দক্ষিণ পূর্ব বাংলায় পঙ্কিলো প্রচুর তুলো উৎপাদিত হতো। অধ্যাপক রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধান গ্রন্থে লিখেছেন আদি মধ্যযুগের ফসলের এই তালিকা থেকে কৃষি উৎপাদনের দৃঢ় ভিত্তি, বহুল ফলন ও ফসলের বৈচিত্র্য অনুধাবন করতে কোনো দ্বিধা ও অসুবিধা হয় না। তো এই ছিল আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার বিবর্তন ও সম্প্রসারণের উপর 20 নম্বরের প্রশ্ন উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।